Hello, everybody. Thank you very much and welcome to the second session of writing task 2. So where we were discussing about the idea generation of IELTS writing task 2. Okay, let me share the screen again. So we were discussing about this essay, right? Discuss about the advantages and disadvantages of these. দিস বলতে কি বোঝানো হয়েছে? ওই যে শপিং নিয়ে কথা বলছিলাম যে আমরা শপিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। শপিংটা কারা করবে? বাচ্চারা যখন শপিং করে সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। আচ্ছা, আমরা বলছিলাম সিগনিফিকেন্ট লাইফ স্কিল, কার্টেসি শিখবে, তারা নেগোসিয়েশন শিখবে, বার্গেনিং করা শিখবে, সেন্স অফ রেসপন্সিবিলিটি, মানি ম্যানেজমেন্ট, মেকিং রাইট চয়েস, এগুলো শিখবে। আর একটা জিনিস কি বলছিলাম? ওয়ান্ডারফুল অপরচুনিটি টু গেট রিক্রিয়েশন। আচ্ছা, যদি রিক্রিয়েশনটা শিখে তারা ইটস ডেভেলপ দেয়ার মাইন্ড, রাইট? ডেভেলপস দেয়ার মাইন্ড, এরপর কি আসতে পারে? ডেফিনেটলি ডেভেলপস দ্য মাইন্ড। তারপরে আসতে পারে হচ্ছে কি, ওই যে পড়াশোনায় তাদের মনোযোগ যেটা হয়, অ্যাটেনশন ইন স্টাডিজ, এরকম দিতে পারি আমরা। তারপরে আলটিমেটলি রেজাল্ট ভালো হয়, রাইট না? রেজাল্ট গুড রেজাল্ট, ঠিক আছে? আমরা বলতে পারি গুড পারফরমেন্স। এই হচ্ছে অ্যাডভান্টেজ গুলো। শপিং করলে যে খালি বাচ্চাদের রেজাল্ট খারাপ হবে তা না। শপিং করতে গেলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। নতুন জুতা কিনে দিলে বাচ্চারা লেখাপড়া ভালো করে। নতুন শার্ট কিনলে মন মানসিকতা অনেক ভালো কাজ করে। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাজারে যাইতাম, হাটে বাজার আছে না, বাজারে ওই যে জিন্স প্যান্ট কাইটা হাফ প্যান্ট বানায় রাখে, এটা বলা হয় ইংলিশ প্যান্ট, ঠিক আছে? ইংলিশ প্যান্ট ছাড়া আমি পড়তাম না, ঠিক আছে? মানে হলো কি, নর্মালি আমি সবার ছোট, তো আমি যেটা চাইতাম সেটাই আমাকে সবসময় মানে বাসা থেকে দেওয়া হয়, বা এখনো খুব কেয়ার করে সবাই, যত্ন নেয়। তো ইংলিশ প্যান্ট পরতাম। মানে নর্মালি যেটা হয়তো যে কাপড় কিনে, আমরা দুই ভাই, তো দুই ভাইয়ের একই কালারের শার্ট বানাই দিত, একই কালারের শার্ট, একই কালারের প্যান্ট, হাফ প্যান্ট একই কালারের সব, স্কুল ড্রেসও একই কালারের সব সময়। তো আমি যেটা করতাম, আমি বলতাম না আমার ইংলিশ প্যান্ট লাগবে। তখন ওই যে জিন্স প্যান্টের মতো এক ধরনের থাকে, মনে হয় 20 টাকা বা 25 টাকা দিয়ে কিনতাম, এরকম দাম ছিল তখন, কম দামে ছিল, পাওয়া যেত, বা আরো কমে হয়তো 10 টাকা দিয়ে মনে পাওয়া যেত তখন, সে অনেক আগের কথা। সেই ইংলিশ প্যান্ট করতাম। তো আমার তখন না একটা ভালো নিজের মধ্যে একটা কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। আমার রোল নাম্বার 1 ছিল সবসময়, ঠিক আছে? মানে একটা আলাদা একটা ভাব ছিল। ক্লাসে আমার সবার আগে গিয়ে বসতাম, সিট রাখতো আমার জন্য ক্লাসের সবাই, সিট রেখা দিত, এটা তাওহীদের সিট, সবাই রেখা দিত সিট। আর আমি যদি একদিন অসুস্থ থাকতাম তখন স্কুলে সবাই চলে আসতো আমার বাসায়, যে আজকে ও আসলো না, কারণ কি? স্যার আমার জন্য লোক পাঠাই দিত। যে কারণ আমি আবার হচ্ছে কি, যে ওই যে স্যারদেরকে নিয়ে খালি পান খাওয়াইতাম সবাইকেই, সব স্যারদেরকে খালি বাসায় নিয়ে, বাসা থেকে পান নিয়ে খাওয়াইতাম। আমার স্কুলের পাশে বাসা তো, আর আমার আব্বা হচ্ছে স্কুলের সভাপতি, হ্যাঁ, যে যার কারণে যারা ম্যানেজিং কমিটির যারা সদস্য থাকে তাদের ছেলে মেয়েদেরকে স্যাররা একটু জ্বালায়, হ্যাঁ, একটু একটু দায়িত্ব থাকে তাদের প্রতি, আর কি তাদের প্রতি একটু আলাদা কেয়ারও থাকে। তো যাই হোক, এই জিনিসটা আমি ওই খেয়াল করছি যে না, যদি বাচ্চাদের যদি আদর করা হয়, তাদেরকে যদি বাজার থেকে যদি যত্ন করে কোনো কিছু কিনে দেওয়া হয়, বা তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকে, লেখাপড়ায় তাদের মনোযোগ থাকে। একটা বল কিনে দিলে শুধু খেলাবে তা না, দেখবেন রুটিন করে সে পড়তেও বসবে। এটা আমরা করতাম আর কি। বাট এখনকার বাচ্চারা মোবাইল দিলে শুধু সারাদিন মোবাইলে গেমই খেলতে চায়, পড়তে চায় না। খাওয়াইতে চাইলে গেম খেলতে খেলতে খাবে, গেম দেখতে দেখতে খাবে, ঠিক আছে, না হলে খাই না, এরকম অবস্থা। এখন এটা ক্ষতিকর দিকই বেশি। আগে যেরকম ছিল সেটা লিমিটেড ছিল, এখন সেটা লিমিটেডের মধ্যে নাই। জি স্যার। এরপরে দেখেন ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে, যে ড্যাব আর হচ্ছে ড্রাগ এডিকশন। ড্যাব হয় কেমনে? ওই যে বাচ্চারা বাজারে গেলে অনেক সময় কি দাবি করে, অন্যায্য দাবি করে যে এটা কিনে দিতে হবে, বাবা মার সামর্থ্যের বাইরে চলে যায় অনেক সময়। এই যে ঈদের সময় আপনারা দেখছেন হয়তো, বা যে ওই যে পাখি জামা আসলো, কিরণমালা জামা আসলো, এগুলোর জন্য মানুষ কিন্তু আত্মহত্যাও করছে, আমি শুনছি গ্রামের মানুষ, অনেক মেয়ে নাকি আত্মহত্যা করছে এই যে জামা। স্যার এটা কি হলো? তুই একটা জামার জন্য আত্মহত্যা, আল্লাহ। আত্মহত্যা করছে জামা কিনে দেয়নি কারণে, আমি এরকম শুনছি। জি ড্রাগ স্যার, এডিকশন, হ্যাঁ, এটা ট্রু ট্রু, ট্রু। ট্রু অর নট ট্রু। তারপরে দেখেন ড্রাগ এডিকশন, বাবা মা অনেক সময় বাধ্য হয়ে কিনে দেয়,
টাকা নাই লোন করে হলো কিনে দিবে জামা কাপড়, কেউ এটা ফিরায় রাখে না, মানে বাবা মা ছেলে মেয়েদের না খায় হলো খাওয়ায়। তাহলে ডেপ বাচ্চা বাবা মার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল। ফিনান্সিয়াল ক্রাইসিস। আর আরেকটা হচ্ছে আপনার মানে ওয়ান্ট মোর, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে অভাবের কোনো শেষ নাই, মানে এটা বদভ্যাস হয় আর কি তাদের একটা। রাইট রাইট। ড্রাগ এডিকশন কিভাবে হয়? ওই যে বাচ্চারা কি করে শপিং মলে যায়, শপিং মলে গিয়ে কি করে স্কুল বাদ দিয়ে শপিং মলে যায়, সেই শপিং মলে যায়, স্কুল স্কুল বাদ দিয়ে যায়, তারপরে গিয়ে ওখানে পুল খেলে, তারপরে যে টেনিস খেলে, তারপরে কি করে ক্লাসে গিয়ে রেজাল্ট খারাপ করে, ক্লাসের পারফরমেন্স ভালো হয় না, ক্লাস মিস করে অনেক সময় অ্যাবসেন্স, রাইট? ওই যে এটা হলো শহরের বাচ্চাদের কথা বলতেছি, শহরের বাচ্চারা স্কুলে না যায় অনেকে দেখছি যে ওই যে শপিং মলে গিয়া উপরে গিয়া শপিং মলের একদম লাস্ট ফ্লোরে উপরের তলায় দেখবেন যে স্পোর্ট জোন আছে, ওখানে ক্যারাম খেলা যায়, ওখানে খেলে। আর ওখানে যারা খেলতে আসে এরা বেশিরভাগই হলো বাজে পোলাপান, বাজে স্টুডেন্ট গুলো যেগুলো লেখাপড়া করে না, অ্যাবসেন্স ইন স্কুল। তাহলে এটা কি হবে? পারফরমেন্স খারাপ হইতে পারে, রেজাল্ট খারাপ হইতে পারে, তাই না? এটা বলা হয় আন্ডার পারফরমেন্স। আন্ডার পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে পজিটিভ, আর আন্ডার মানে হলো কি জানেন, খারাপ পারফরমেন্স করে, এটা বলে আন্ডার পারফরমেন্স, একটা ওয়ার্ড এই প্রকাশ করতেছে। এখন এই এসেটা যখন লিখবো আমরা, দেখেন আমরা কালকে ইন্ট্রোডাকশন লেখার কৌশল আমরা আলোচনা করছিলাম যে 3 বাক্য থাকে ইন্ট্রোডাকশনে। কয়টা বাক্য থাকে? 3 বাক্য। তাহলে দেখেন এখানে লিখছে যে ওভার দ্য জেনারেল লাস্ট, স্টেটমেন্ট। হ্যাঁ দেখেন এখানে লেখা হয়েছে ওভার দ্য লাস্ট ফিউ ডেকেডস, অর্থাৎ গত কয়েক শতাব্দী ধরে দেখা যাচ্ছে, ওভার দ্য লাস্ট ফিউ ডেকেড, কয়েক দশক ধরে দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে দেখেন, it is widely acknowledged that shopping is considered as one of the most popular forms of entertainment, not only in developing countries but also in developed states. এই যে বাক্যটা আমরা লিখছি এটার মধ্যে আহামরি আসলে মানে এমন কোনো কঠিন বাক্য না যেটা আপনারা বুঝবেন না, ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি, এই যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, আর যদি কোনো বাক্যে ওয়ান অফ থাকে তাহলে অবশ্যই সেটার পরে কি বসবে? প্লুরাল বসবে, এই যে ফর্মস। প্লুরাল ফর্ম হবে। প্লুরাল ফর্ম হবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট, এটা কি প্যাসিভ ভয়েস না? খেয়াল করছেন আপনারা? আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু জিনিসগুলোর উপরে খুব ভালোভাবে আলোচনা করেছি অলরেডি, এজন্য আমি আর জি এইটা স্যার। বুঝাইতে যাচ্ছি না। এখন যদি আমি জি জি। গ্রামারের প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে গ্রামার শিখাই, it will take more time. That's why just I'm not taking longer, any long না time. So না স্যার, আপনারা বুঝতেছি আমরা, আপনারা কন্টিনিউ, আপনি স্যার কন্টিনিউ করেন, যেহেতু বুঝতেছি। আমার ক্লাসগুলো আপনারা আগে করছেন, বেসিক ক্লাসগুলো করছেন, এখন আপনারা অলরেডি অ্যাডভান্স লেভেলের দিকে গেছেন আল্লাহর রহমতে। সো দেখেন, it is widely acknowledged that shopping is considered as one of the most popular forms. এই যে যেমন শাহিনুর কালকে বলছিল এখানে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে যে শপিং ইজ কনসিডার্ড, প্যাসিভ ভয়েস, ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড, প্যাসিভ ভয়েস। আচ্ছা, তারপরে শপিং ইজ আ পপুলার, considered as one of the most popular form of entertainment, not only in developing countries but also in, এই যে not only but এগুলো কি কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু বাক্যের শুরুতে কিন্তু এই যে it is widely acknowledged that এই কথাটা দিয়েই কিন্তু কি করে দিছে, অটোমেটিক সেন্টেন্সে 7 বের হয়ে গেল। বুঝতে পারছেন এই দ্যাটটার কারণে? আচ্ছা, এরপরে লেখছে আমরা বলছিলাম যে প্রথম যে বাক্যটা এটা হবে কি একটা আজাইরা বাক্য, এটা বলে আপনার টপিকটাকে পরিচয় করায় দেওয়া আর কি। আর দ্বিতীয় যে বাক্যটা হবে সেটা হবে কি ওই যে থিসিস স্টেটমেন্টের আগেরটা, সেটাকে কি বলে? প্যারাফ্রেজ ভার্সন অফ দ্য সেন্টেন্স। প্যারাফ্রেজ। স্যার আমার এটা মিউট করা ছিল, আমি বলতে পারি নাই। তাহলে এখানে দেখেন এই যে some people believe that shopping is beneficial for children, others think that it is harmful for them. তাহলে এই যে আমাদের মেইন টার্গেটটা কি, এই যে ভোকাবুলারি গুলো, এই যে শপিং, এটারে আমরা কি করব, এটা যা আছে তাই থাকবে, সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। বেনিফিশিয়াল কথাটারে আমরা চেঞ্জ করে কি করব, ভোকাবুলারি চেঞ্জ করে দিব, তাহলে তো প্যারাফ্রেজ হয়ে যাবে। শুধু ওয়ার্ড চেঞ্জ করলে কি স্মার্ট প্যারাফ্রেজ হয়? সেন্টেন্স স্ট্রাকচারও চেঞ্জ করতে হবে। এখানে জি কয়টা স্যার। বাক্য আছে? এই যে বাক্যটা এখানে কয়টা বাক্য আছে? 2টা বাক্য আছে, তাই না? দুইটা দুইটা আমরা দুইটা। এটাকে অলদো দিয়ে কি করব, দেখেন একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের বিপরীতমুখী সম্পর্ক না, যে কেউ জি। বলছে বেনিফিশিয়াল, কেউ বলছে ক্ষতিকর। আমরা বেনিফিশিয়াল। বলবো যে যদিও কেউ বলছে বেনিফিশিয়াল, কেউ কেউ আবার এটার লাভের কথাও বলছে। তাহলে যদিও, ওই যে আমরা অলদোর ব্যবহারটা শিখছিলাম, তাহলে দেখেন অলদো দিয়ে বাক্য তৈরি করে ফেললাম। Although it is frequently thought by a number of people that, দেখছেন a number of people that, আর এখানে লেখা ছিল many people believe that,
আচ্ছা সাম পিপল বিলিভ দ্যাট, এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? সাম পিপল বিলিভ, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ 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 তাহলে আমরা কি এটা অ্যাক্টিভ রাখবো না প্যাসিভ করে ফেলবো? প্যাসিভ প্যাসিভ করে রাখবো। আর এখানে যে শপিং ইজ বেনিফিশিয়াল, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তো সব এটা প্যাসিভ, এটা প্যাসিভ। আমাদের কাজ হচ্ছে এক্সামিনারকে দেখানো যে আমি মানে প্যাসিভও বুঝি অ্যাক্টিভও বুঝি। এখন দেখেন, although it is frequently thought that, আচ্ছা আপনি যদি frequently না দিতেন তাও তো বাক্য হইতো, thought, it is thought that, কিন্তু frequently দিছি, এটা চালাকি বুদ্ধি, একটা অ্যাডভার্ব আমি দেখাইলাম এক্সামিনারকে। এক্সামিনার ক্যান আন্ডারস্ট্যান্ড, it is often believed that, often, thought, frequently, ওয়াও, frequently জায়গায় আমরা often দিতে পারি না? often অনেকেই জি বলে স্যার। often ও বলা যেতে পারে, often এর জায়গায় often ও বলা যেতে পারে, often দুইটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট। কানাডা দুইটাই হয় এবং ইউএসএ, আমেরিকা সব জায়গাতে, মানে ওই ইউকেতে সবাই often ও বলে often ও বলে। it is often or frequently thought by a number of people। আচ্ছা এই নাম্বার অফ না দিয়ে যদি বললাম by majority, হবে না? কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখেন বলছে কি, দেখেন although it is frequently thought by a number of people that shopping brings about some obvious benefits, others think, আচ্ছা এখানে এই যে আমরা বেনিফিশিয়াল কথাটা যে ছিল আগে এস এর মধ্যে, সেটা কি এখানে লেখছি আমরা সরাসরি? বলছি brings some benefit, তাহলে কনটেক্সট, থিমটা তো বুঝতে পারছেন, থিমটাকে প্রকাশ করা হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে শব্দ চেঞ্জ করা না, প্যারাফ্রেজ মানে গ্রামার চেঞ্জ করা না, প্যারাফ্রেজ মানে হচ্ছে যে সেম মিনিং সেম থিম রেখে আপনি যত দূর পারেন চেঞ্জ করবেন, যেটা মানে খুব খারাপ যেন না দেখা যায়। কেন কলা গাছরে তো আর গাব গাছ বানানো যাবে না, বুঝছেন ব্যাপারটা? বুঝতে হবে এটা। দেখেন ইট ইজ বলছে এখানে ইটস অফেন বিলিভ দ্যাট, অফেন ফ্রিকুয়েন্টলি বা যাইতে বলেন সমস্যা নাই, থট বাই এ নাম্বার অফ পিপল দ্যাট শপিং ব্রিংস অ্যাবাউট সাম অবভিয়াস বেনিফিটস, কমা দেয়া বলছে আদার্স কনসিডার ইট মে, আদার্স কনসিডার দ্যাট ইট মে হ্যাভ ড্রব্যাকস। আচ্ছা ইট মে হ্যাভ ড্রব্যাকস, আচ্ছা ড্রব্যাকস এর আগে একটা কি লাগাইলে সুন্দর দেখা যায়? সাম, রাইট? সাম। আচ্ছা ড্রব্যাকস এর আগে যদি আমি আরো কিছু যদি কথা লিখি, যেমন সাম ক্লিয়ার ড্রব্যাকস, এবার কি একটু সুন্দর লাগে না দেখতে? জি স্যার। এইভাবে আমরা কি করবো, এই যে ড্রব্যাকসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে অ্যাডজেক্টিভের আগে যে ক্লিয়ারটা যখন লিখবো আমরা, তখন সেটা কি অ্যাডভার্বের কাজ করবে। ক্লিয়ার একদম সুস্পষ্ট, ক্লিয়ার, অবভিয়াস। আগেরটাই লিখছিলাম অবভিয়াস বেনিফিট, এখানে কি লিখলাম? ক্লিয়ার ড্রব্যাক। এইভাবে আমরা কি করব, খুঁটিনাটি ইনপুট দিব, ভোকাবুলারির ইনপুট দিব। আচ্ছা এখন এই যে অলদোর থেকে এই পর্যন্ত যে বাক্যটা, এই বাক্যটা কি এই বাক্যটার পরিবর্তন করে একই অর্থ কি থাকে না? এই যে এই কথাটার সেম, কেউ বলছে হার্মফুল, কেউ বলছে বেনিফিশিয়াল, এই কথাটাই তোমরা এখানে ভাঙায় লিখছি। although it is often frequently believed by many that shopping brings about benefit, কেউ বলছে ক্ষতি আনে, কেউ বলে লাভ আনে। শেষ বাক্য হয়ে গেল। আচ্ছা এরপরে আপনাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে না যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো আমরা আলোচনা অলরেডি করলাম, যে একটা হলো সিগনিফিক্যান্ট লাইফ স্কিল, আর একটা হচ্ছে কি ওয়ান্ডারফুল অপরচুনিটি টু গেট রিক্রিয়েশন, আর ডিসঅ্যাডভান্টেজ হলো ডেপ বা ফাইনান্সিয়াল ক্রাইসিস আর ড্রাগ অ্যাডিকশন। দেখে এবার আমরা এখানে কি লিখতে পারি দেখেন। হাউএভার দিতে হয়, এই যে সুবিধা অসুবিধা রয়েছে, যাই হোক আমার মতে, ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক দ্যাট শপিং ক্যান ব্রিং অ্যাবাউট মোর বেনিফিটস ফর চিলড্রেন কম্পেয়ার টু এনি ডিসঅ্যাডভান্টেজ ইট মাইট ব্রিং। আমরা এখানে সরাসরি উল্লেখ করে দেই নাই, ঠিক আছে? আচ্ছা আমরা যদি এখানে লিখি যে আই থিঙ্ক দ্যাট শপিং ক্যান ব্রিং অ্যাবাউট মোর বেনিফিটস, আচ্ছা such as more benefits such as important life skill and আর কি বলে দিতে পারে, মানি ম্যানেজমেন্ট and entertainment opportunity। আচ্ছা entertainment opportunity তো বেনিফিটই, important life skill and entertainment benefit opportunities for children। যদি কেউ এইভাবে লেখে যে এই যে সাচেস লেখছে না, যদি এখানে কেউ কমা দেয় এরকম করে, যে এরকম করে যদি কেউ ব্র্যাকেট দেয়, তারপরেও হবে, বাক্য হবে, বুঝতে পারছেন?
যদি কেউ এভাবে কমাও দেয় কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। such as dash 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 for children compared to any other disadvantage it might bring. ডিসঅ্যাডভান্টেজ কি এটা বললাম না আমরা, তাহলে বেশি লং হয়ে যাবে বাক্য এবং এটা দেখতে খারাপ দেখা যাবে। এক্সামিনার বুঝবে যে আপনি কি লিখবেন এর ভিতরে। আচ্ছা, তারপর দেখেন অন দা ওয়ান হ্যান্ড, স্যার প্রশ্নতে বলা ছিল যে নো অপিনিয়ন। প্রশ্নকে নো অপিনিয়ন ছিল। ও ইয়েস স্যার। ইয়েস, নো অপিনিয়ন হলে তো নো অপিনিয়ন দেওয়া যাবে না। আই থিংক দ্যাট দেওয়া যাবে না, সরি। আচ্ছা, ডিসকাস বোথ ভিউস, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাই তো? আচ্ছা ওয়েট, এখানে আমি একটু ভুল করে ফেলছি। এই প্রশ্নটা দেখেন তো ইন কনক্লুশনের মধ্যে অপিনিয়ন দেওয়া আছে কিনা। but it leads to dash 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 parents control limit shopping. ওকে, আমরা এটা অপিনিয়ন দিব না, অপিনিয়ন আমরা দিব না, যেহেতু আমরা অ্যাডভান্টেজ আলোচনা করছি, কোনো অপিনিয়ন দিব না আমরা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্যার আউটওয়ে দিয়ে যেটা আছে ওইটার মধ্যে ওপিনিয়নটা হবে, অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস ওইটার মধ্যে ওপিনিয়ন। এক্স্যাক্টলি, তাহলে এটাতে আমরা অপিনিয়ন দিব না, আমরা একদম সরাসরি জি স্যার। অলদো দিছি সবকিছু দেওয়ার পরে, কারণ ডিসকাস বোথ ভিউজ তো এটা না, এটা কি বলছে এখানে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। যদি এরকম থাকতো যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন, যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা অপিনিয়ন দিতাম। ডিসকাস বোথ ভিউজ এরকম থাকে না, যে দুই শ্রেণীর মানুষের কথা বলো। আচ্ছা, আমরা এই এসএটারে আমরা অপিনিয়ন বানাই ফেলে দেই। ডিসকাস বোথ ভিউজ, ডিসকাস both VIEWS views and give your own opinion. এবার অপিনিয়ন দিতে হবে, ঠিক আছে? এখন অপিনিয়ন দিতে হবে। আচ্ছা, এটা হলো অপিনিয়ন মাস্ট দিতেই হবে অপিনিয়ন। তাহলে এই এসএটা আমরা বানাই ফেলে দেই অপিনিয়ন বেসিসে, ঠিক আছে? ডিসকাস বোথ ভিউজ, ডিসকাস both VIEWS views। তাহলে দেখেন আমরা এই যে লিখে দিলাম এখানে অ্যাডভান্টেজ গুলা, আমরা বললাম কি ইন মাই অপিনিয়ন, এই যে আমরা লিখলাম এখানে ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন, কিন্তু আমরা হাউএভার দিব এখানে শুরুতে। আমরা কি করব, হাউএভার দিব, হাউএভার in my opinion shopping can bring about more benefits such as important life skills and entertainment opportunities for children. I believe that লাগবেন না, in my opinion দিলে আর লেখার দরকার নাই, মানে in my opinion দিলে আর বিলিভ লেখার দরকার নাই, না লিখলেও কোনো সমস্যা নাই। বুঝা গেছে ব্যাপারটা? পরে আমরা লিখবো কি যে on the one hand দিব আমরা, কারণ দুই পক্ষের কথা বলতে হবে আমাদের, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুই পক্ষের কথা বলবো। তাহলে অন দ্য ওয়ান হ্যান্ড এ স্কুল অফ থট বিলিভস দ্যাট, এটার মানে হলো সাম পিপল বিলিভ দ্যাট অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এটা স্মার্টলি এভাবে লিখবো যে এ স্কুল অফ থট বিলিভস দ্যাট শপিং ইজ বেনিফিশিয়াল ফর টু ক্রুশাল রিজনস এন্ড আই বিলিভ সো। বুঝতে পারছেন? এন্ড আই বিলিভ সো, এবং আমিও সেটা বিশ্বাস করি। তার মানে আপনার মেইন মতামতটা হলো যে পজিটিভের দিকে। পরে আমরা এই যে কোন দুইটা মতামত, কোন দুইটা ক্রুশাল রিজন বলেন তো? ওই যে এন্টারটেইনমেন্ট আর একটা কি লাইফ স্কিল। দেখেন আমরা কিভাবে লিখছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা ওই যে লিঙ্কার গুলো লেখা শিখছি না, ফার্স্ট এন্ড ফরমোস্ট it teaches children some significant life skills which are vitally important for their life. বাক্যের মধ্যে কোনো জটিলতা আছে? কোনো জটিলতা নাই, জাস্ট সিম্পলি একটা which দিয়ে আমরা কি করছি, রিলেটিভ প্রনাউন দিয়ে বাক্যটা সেভেন ব্যান্ড তৈরি করছি আমরা। আপনারা সবাই কিন্তু সেভেন ব্যান্ডের থার্ড সেশন ক্লাসটা আপনারা করেছিলেন, রাইটিং এর থার্ড সেশন গ্রামারের। ওই ক্লাসটা করলে এই বাক্য বোঝার কোনো কঠিনের কোনো কিছু নাই, সবারই মনে হবে ইজি। তাহলে আমরা জাস্ট লিখি টিচেস চিলড্রেন সাম সিগনিফিক্যান্ট লাইফ স্কিলস হুইচ আর vitally important for their life.
তাহলে আমাদের গ্রামার আমরা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এখন এই যে কথাটা আমরা বললাম একটা পয়েন্ট, ওই যে আমরা উপরে যে একটা পয়েন্ট আলোচনা করছিলাম না, যে সিগনিফিকেন্ট লাইফ স্কিল, এটা শুরু করলাম আর কি, গান শুরু হইলো মনে করেন। এখন আমরা এটাকে কি করবো, এক্সটেন্ড করব, বাক্যটাকে আমরা কি করব, একটু বর্ণনা করব। যখন আমরা কোনো কিছু ব্যাখ্যা করব তখন আমরা এই ওয়ার্ডটা লিখবো, ইন আদার ওয়ার্ডস, মানে অন্যথায়, when children go for shopping বা go shopping, they can understand how to bargain and ensure better choices of their life, better choices in their life. আচ্ছা, এই কথাটা কি আমরা আইডিয়ার মধ্যে লিখছিলাম না? এই যে দেখেন, এই যে বেটার চয়েস, এই যে কার্টেসি শিখে নেগোসিয়েশন, বার্গেনিং, তারপরে যে মেকিং রাইট চয়েস, রাইট? আমরা কিন্তু এগুলো আইডিয়ার মধ্যে আগে লিখছিলাম। তো ওইটা বাক্য আকারে আমরা তৈরি করার ক্ষেত্রে আমরা যে গ্রামারের কস্টেবের যে ক্লাসগুলো আমরা করলাম সেগুলোই আমরা অ্যাপ্লাই করলাম, হয়েন দিয়ে একটা বাক্য তৈরি করলাম আর কি আমরা। এই যে হয়েন যুক্ত, when children go shopping they understand how to bargain and ensure better choice in their life. বাক্য বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? কস্টেব বুঝতে কি সমস্যা হচ্ছে? We discussed about the sentence. না স্যার। সো এইভাবে তারপরে আমরা বলবো কি যে এর ফলে কি হচ্ছে, সবসময় আমরা কি করবো, একটা সিকোয়েন্স মেনটেন করবো, যে এইটা করলে এইটা হয়, আর এইটা করলে এইটা হয়, আর ওইটা করলে ওইটা হয়, এরকম করে আমরা ব্যাখ্যা করবো। তারপরে এজ এ কনসিকুয়েন্স, এর ফলে এই যে বেটার চয়েসটা যে তারা নিশ্চিত করা শিখতেছে, এর ফলে হয় কি, দে ক্যান লার্ন নেগোসিয়েশন স্কিল। তারপরে এই যে কি করে, চিলড্রেন যখন গো শপিং, তারা দে ক্যান লার্ন নেগোসিয়েশন স্কিল, বাজারে যায় তারা নেগোসিয়েশন স্কিল শিখছে না, which will be effective in their professional and personal life. এখানেও কিন্তু আবার এই যে উইচ দিয়ে বাক্য তৈরি করছি, দেখছেন স্টেপ গুলো দেখতে পাচ্ছেন, 7 ব্যান্ডের যে আমি বলছিলাম যে স্ট্রাকচার গুলা, এগুলা হচ্ছে সেই জিনিসগুলা। আর এজ এ কনসিকুয়েন্স হচ্ছে লিঙ্কার, আমরা আগেও বলছিলাম লিঙ্কার ব্রিজ, বাক্য তৈরি করার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এক বাক্যের সঙ্গে আরেক বাক্যের সম্পর্ক করানো, ব্রিজ তৈরি করা। আচ্ছা, এরপরে দেখেন ইফেক্টিভ ফর প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফ। আচ্ছা, এর বাইরে আর কিছু কি বলার দরকার আছে? আচ্ছা, আমি এখন যদি এখানে বলি যে দে ক্যান অলসো লার্ন মানি ম্যানেজমেন্ট, বলতে পারি না এখানে? এটা ওই যে সাইমা ওই সময় বলছিল, যে পরে আমরা বলতে পারি যে তাহলে আমরা বলতে পারি যে they can also learn money management skill. আচ্ছা, after going shopping, আচ্ছা আমি বলি যদি আফটার বাই বললাম, বাই frequently going shopping, হয়ে গেছে। they can also, আচ্ছা এখন যদি আমি এখানে যদি লিখি it is believed that it is also possible that it is also possible that they can learn money management skills by frequently going shopping. আচ্ছা, এই বাক্যটা যে মানে 7 ব্যান্ড বানাইলাম কিভাবে, আপনারা কি বুঝতে পারছেন? it is also possible that, এই দ্যাটটা দিয়া বুঝতে পারছেন চালাকি বুদ্ধিটা? সব সময় এই কাজটা করবেন, বাক্যের চেহারার দিকে তাকায় দেখবেন এটার মধ্যে 7 ব্যান্ডের সিগন্যাল আছে কিনা। সবাই কি বুঝতে পারছেন? ডু ইউ এনজয় দ্য ক্লাস? আর ইউ এনজয়িং ক্লাস? Yes, sir. Yes, sir. ওকে, তো আমার কথা হচ্ছে ক্লাসগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভালো করা সম্ভব না। বুঝতে হবে গ্রামার, ইংরেজিতে আপনার বাক্য বানানোর কৌশলটা আপনার আয়ত্ত করতে হবে। আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমি এই কষ্টে বা সুপারগুলো কিভাবে ব্যবহার করতেছি, কমা হবে না না হবে আপনারা জানেন না, সবই জানেন, কিন্তু ক্লাসগুলো বারবার করবেন। এখন দরকার হচ্ছে একটু গ্রামারের ভোকাবুলারির মানে লেসনগুলো, ভোকাবুলারিগুলো তৈরি করতে হবে, পড়তে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা, এজ এ কনসিকুয়েন্স, ফলশ্রুতিতে তারা নেগোসিয়েশন শিখতেছে যেটা তাদের প্রফেশনাল লাইফে কাজে লাগবে। আচ্ছা, ইট ইজ অলসো বিলিভড দ্যাট দে ক্যান অলসো লার্ন, it is also possible that they can learn money management skill by frequently going shopping. ওকে, এরপর দেখেন তাহলে আমাদের লাইফ স্কিল সম্পর্কে যে ব্যাখ্যা, পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা হয়ে গেছে, আর ব্যাখ্যা করার দরকার আছে কোনো? আমাদের তো টার্গেট কত ওয়ার্ড,
আমাদের লিখতে হবে 250 ওয়ার্ড, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 290 থেকে 320 ওয়ার্ড। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, দেখেন, শপিং provides a wonderful opportunity to get recreation which is crucially vital for, আচ্ছা আমরা কোথাও ইম্পর্টেন্ট কথাটা লিখছিলাম, which is vitally important to crucial, শুধু crucially vital না লেখা আমরা এটা হয়েছে crucial which is significant, significant, which is significant for their day to day life. আচ্ছা, এখন এই যে wonderful opportunity of recreation, এই বাক্যটা বুঝতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে এই কথাটা আমরা ব্যাখ্যা করব না, এই যে প্রথমে ব্যাখ্যা করছিলাম ইন আদার ওয়ার্ডস কথাটা লেখা, দ্বিতীয় বাক্যটা আমাদের ব্যাখ্যা করতে হবে না যে ওয়ান্ডারফুল অপরচুনিটি যে কিভাবে দিচ্ছে সেটা তো ব্যাখ্যা করতে হবে। সেটা ব্যাখ্যা করার জন্য আমরা লিখবো কি টু বি মোর প্রিসাইজ, মানে আরো বেশি বিস্তারিত বলতে গেলে নাওএডেজ বর্তমান কালে অলমোস্ট অল দ্য শপিং মলস হ্যাভ এন্টারটেইনমেন্ট জোনস, সব শপিং মলের কি রয়েছে, ওই যে বিনোদন করার একটা জোনস রয়েছে, হয়ার, যেখানে, আচ্ছা এই যে জোনস এর মধ্যে জোনস আমি বলছিলাম না যে আই ভিজিটেড কক্সবাজার হয়ার মেনি পিপল ভিজিট এভরিডে, তাহলে এখানে হয়ার দিয়ে আমরা কি করলাম, রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, তাহলে জোন হয়ার ডিফারেন্ট টাইপস অফ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস আর পারফর্ম, যেখানে অনেক ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস পারফর্ম করা হয়। আচ্ছা, এই তো হয়ে গেল, বাক্যটা আমরা ব্যাখ্যা করলাম। এরপর আমরা একটা এক্সাম্পল দিলে সুবিধা হয়, তখন বলবো ফর এক্সাম্পল, কমা দিয়ে বলবো যমুনা ফিউচার পার্ক ইজ দ্য লার্জেস্ট মল ইন বাংলাদেশ and it includes some movie theaters, gymnasium, tennis court and some other entertainment opportunities which refreshes people's mind. আচ্ছা, আমি যদি বলি which refreshes children's mind, children, তো আমি কি মানে আপনাদের কি ক্লাসটা কি বুঝে আসতেছে যে কিভাবে আইডিয়া গুলো ইনপুট করে কিভাবে বাক্য আকারে তৈরি করতে হবে? Yes sir. আচ্ছা, তাহলে এখন এই যে আমরা যে ওয়ার্ড গুলো লিখলাম, দেখেন এই যে কয়টা বাক্য তৈরি করছি, এগুলো সবগুলো বাক্য এই যে আমাদের যে গ্রামারের যে লেসন সেটার আন্ডারে পড়ছে না, দেখেন তো সবগুলো উদাহরণ, ওই যে হয়ার, রিলেটিভ প্রোনাউন, দ্যাট, তারপরে হুইচ, হ্যাঁ, তারপরে যে আমরা অলদো দিয়ে লিখছিলাম, তো দেখেন এই যে টু ব্যবহার করছে, এখানে অলরেডি কতগুলো ওয়ার্ড হয়েছে আমরা একটু আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ডু ইউ সি দ্য ওয়ার্ড কাউন্ট, দ্য ট্যাব আই হ্যাভ ওপেনড, ইউ নো, কি বলে এটাকে, হাউ মেনি ওয়ার্ডস আর হিয়ার? Do you see the screen? 157, sir. তাহলে 157 যদি হয়ে যায় একটা প্যারাগ্রাফে, তাহলে আরেকটা প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে না? আমাদের টার্গেট কত? 157টা। যদি 157টা ওয়ার্ড যদি হয়ে যায় একটা প্যারাগ্রাফে, মানে এই যে এই প্যারাগ্রাফে, তাহলে আরেকটা প্যারাগ্রাফ যদি 157 হয় তাহলে 150 300 হয়ে গেল, রাইট? আর ইন্ট্রোডাকশনের মধ্যে 50টা আর কনক্লুশনের 50টা, তাহলে তো 400 হয়ে যাবে ওয়ার্ড, তাই না? তো কাট সাট করে এত বেশি সময় নাই আমাদের, টার্গেট হচ্ছে 250 জায়গায় আমরা কত লিখবো, 300 ওয়ার্ড। তাহলে এইবার দেখেন, অন দা আদার হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড দিয়ে আমরা কি করছি, পজিটিভ কথাগুলো লিখলাম। বাক্য বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? একদম ইজি। এই যে আচ্ছা এখানে দেখেন না, আচ্ছা এই যে এন্ড দিয়ে যে দুইটা আইডিয়াকে আমরা অ্যাড করলাম, তাহলে এটা কি আপনাদের না বোঝার কোনো কথা আছে? এই যে ফর এক্সাম্পল যমুনা ফিউচার পার্ক ইজ দ্য লার্জেস্ট মল ইন বাংলাদেশ, এন্ড দিয়ে বলছে এন্ড ইট ইনক্লুডস সাম মুভি থিয়েটার্স। আচ্ছা, যদি এখানে এন্ড না দিয়ে যদি এখানে আলাদাভাবে ফুল স্টপ দিন, তাহলে কি বাক্যটা কি সেম, মানে সেম কি ব্র্যান্ড বহন করতো না? এই এন্ড দিয়ে এখানে কম্পাউন্ডের একটা সিগন্যাল দিলাম, ইট ইনক্লুডস সাম মুভি থিয়েটার্স, আবার হুইচ দিয়ে বাক্যটা 7 ব্যান্ড করে ফেললাম। যদি হুইচ না দিয়ে যদি এই অপরচুনিটির মধ্যে ক্লিক দিয়ে দিতেন, ফুল স্টপ দিয়ে দিতেন, তাহলে কি হইতো? তাহলে তো শুধু 6ই থাকতো, যে হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স 6, কিন্তু লাস্টে আবার হুইচ দিয়ে ওই যে অপরচুনিটিস হুইচ রিফ্রেশ চিলড্রেন্স মাইন্ড 7 হয়ে গেল। এরকম চালাকি করতে হবে। অনেকেই আছে যারা বাক্য লিখতে গিয়া দুনিয়ার বাক্য লিখে ফেলে দেয়, কিন্তু বাক্যগুলো পড়া যায় না, মানে অনেক দূরে দূরে বাক্য, এরকম করা যাবে না। আমাদের এখানে কয়টা বাক্য দেখেন, ফর এক্সাম্পল দিয়ে একটা বাক্য, টু বি মোর প্রিসাইজ দিয়ে একটা বাক্য, আর মোর ওভার দিয়ে একটা বাক্য। তাহলে একটা আইডিয়ার জন্য কয়টা বাক্য? 3টা বাক্য। একটা আইডিয়ার জন্য বাক্য কয়টা? 3টা। তাহলে দুইটা আইডিয়ার জন্য বাক্য কয়টা হবে? 6টা। তাহলে পজিটিভ আর নেগেটিভ দুই শ্রেণীর বাক্য, তাহলে কয়টা হবে টোটাল? বাক্য কয়টা হবে টোটাল? 6 6 12টা বাক্য।
ইন্ট্রোডাকশনে 3টা বাক্য, 15টা বাক্য আর কনক্লুশনে 2টা বাক্য, এই 17টা বাক্য দিয়ে আপনার এসে লিখতে হবে। 17টা বাক্য কমপ্লেক্স হবে, ইউ আর গেটিং 7। বুঝা গেছে ব্যাপারটা? লিখতে গিয়ে এই জিনিসটা আপনার প্র্যাকটিস করতে পারবেন না প্রথম এই জন্য আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখেন, অন দা আদার হ্যান্ড দিয়ে লিখছি অ্যানাদার গ্রুপ অফ পিপল ক্লেইম দ্যাট। কথা তো দ্যাট মারতে হবে, আমাদের কথা হলো কস্টেপ লাগাইয়া 7 ব্যান্ডের সিগন্যাল বানাইতে হবে। Another group of people claim that shopping is detrimental for youngsters. Youngsters মানে young people, মানে children. Youngsters সবসময় তো আর চিলড্রেন লেখা যাবে না, তাহলে তো আমাদের ভোকাবুলারি আসলো না। Youngsters for 2 causes. আগেরটা ছিল 2 reason, এখন লিখছি 2 causes। এই দেখেন 2 crucial reason লিখছিলাম না, আগে লিখছিলাম believe that, আর এখন বলছি thought that বা think that। আর লিখেছিলাম স্কুল অফ থট বলছিলাম, এবার বলতেছি কি a group of people claim that shopping is detrimental. আচ্ছা detrimental ওয়ার্ডটা কি আমরা প্যাসেজে পাইছিলাম কি? সরি, প্রশ্নে ছিল detrimental না harmful? harmful যাহা detrimental তাহা। disadvantage একই জিনিস, demerit একই জিনিস। তারপর দেখেন কি লিখলাম, shopping is detrimental for youngsters for 2 causes. Firstly, এই যে আমরা ফার্স্টলি দিয়ে দিলাম, due to the development of entertainment opportunities in the shopping complex. তাহলে ডিউ টু কথাটা আমরা পড়ছিলাম কিনা মনে আছে নাকি আপনাদের? ডিউ টু যদি কোনো বাক্যে থাকে তাহলে ডিউ টুর উপরে কি সাবজেক্ট ভার্ব হবে নাকি সরাসরি নাউন হয়ে যায়? মনে আছে না আপনাদের? ডিউ টু দ্য ডেভেলপমেন্ট, ডিউ টু মাই ইলনেস, ডিউ টু মাই সিকনেস বলছিলাম না? এই যে বিকজ অফ, ডিউ টু। আরে আমি কিন্তু আপনাদের যে লাস্ট ক্লাসটা নিলাম যে আই বিলিভ দ্যাট ইউ ক্যান সি দ্যাট, আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস নিয়েছি। এই যে আমরা আলোচনা করলাম লাস্ট ক্লাসে, আমরা কি আলোচনা করলাম? এত সুন্দর করে আলোচনা করলাম যে মনে আছে সবার নিশ্চয়ই। এই যে উদাহরণ, এই যে আগের ক্লাস, হ্যাঁ এই যে অল দো হোয়াইল, এগুলো সব ক্লাসের কিন্তু ভিডিও রেকর্ড আছে, আপনারা কিন্তু 10 বার করে দেখতে পারেন ক্লাসগুলো, কোনো সমস্যা নাই। 100 বার দেখেন মনে করেন। আইএলস এর এরকম আহামরি কিছুই না, সারা জীবনে একই রকমের পরীক্ষা হয়ে আসছে। আইএলস এর পরীক্ষার প্রশ্ন কি চেঞ্জ হয় প্রতি মাসে মাসে, না সিস্টেম একই থাকে? আইএলস পরীক্ষার প্যাটার্ন কি সারা বছর কি চেঞ্জ হচ্ছে নাকি একই? এই যে আগে যেরকম ছিল একই তো। ক্যামব্রিজের একটা বই, ঠিক আছে, ক্যামব্রিজের একটা বই যে সেই কবে বের হইছে, এই একই বই চলতেছে এখন। ওই প্রত্যেকবারে নতুন নতুন বই বের হয়, একই কাভার, একই মলাট, সব একই রকম দেখতে, ভিতরে একই সব, তাই না? জাস্ট বের হয় প্রতি বছরই বা 6 মাস পর পর বের হয়। তাহলে আমরা যে কস্টেপ সুপারগুলো দিয়ে যে বাক্যগুলো যে আমরা এগুলো স্ট্রাকচার, এগুলো যে আমরা প্র্যাকটিস করেছিলাম, সেই প্র্যাকটিসটাই তো আমাদের এখন কাজে লাগাচ্ছি আমরা। এই যে সিন্স যুক্ত বাক্য, তারপরে যে ডিউ টুটা আমরা ব্যবহার করেছিলাম, কোথায় ডিউ টু ইউজ করেছিলাম? যাই হোক, আমাদের লিস্টের মধ্যে কিন্তু ওই যে ডিউ টুটা ছিল, বিকজ অফ, ডিউ টু, আমরা বের করি রেগুলারলি যে অল দো, ডেভিড, এই যে ডিউ টু, খেয়াল করতে পারছেন কিনা জানি না, এই যে ডিউ টু। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যালো, জি স্যার। ওকে, সো এই যে দেখা যাচ্ছে ডিউ টু বিকজ অফ যে আমরা বলছিলাম না সাবজেক্ট থাকবে না, এই যে আমরা বলছিলাম যে আই এম ভেরি সিক, আই ক্যান নট গো টু নীলক্ষেত, 5 ব্যান্ড। তারপর বলছিলাম আই এম সিক, সো আই উইল গো টু নীলক্ষেত, 6 ব্যান্ড। কম্পাউন্ড সেন্টেন্স, ইজ কম্পাউন্ডস এর সিগন্যাল। বাট ডিউ টু হচ্ছে 7 ব্যান্ডের সিগন্যাল। বলছে সিন্স আই এম সিক, আই উইল গো টু নীলক্ষেত, আই উইল নট গো টু নীলক্ষেত, 7 ব্যান্ড। বলছে আই উইল নট গো টু নীলক্ষেত সিন্স বিকজ আই এম ইল। কিন্তু যদি আমরা বিকজ অফ দেই তাহলে বলে আই উইল নট গো টু নীলক্ষেত বিকজ অফ মাই সিকনেস, অথবা ডিউ টু মাই সিকনেস। এই যে নীলক্ষেত, এই যে ডিউ টু মাই সিকনেস। তাহলে এই বাক্যগুলো আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো এবং এস এর ভিতরে এগুলো নিয়ে আসবো। আইডিয়াগুলো এভাবে কি করতে হবে, ইনপুট দিতে হবে। তাহলে আমরা আবার ডিসকাশনে চলে যাচ্ছি, ডিসকাস বোথ ভিউজে চলে যাচ্ছি আমরা। তাহলে দেখেন, ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ এন্টারটেইনমেন্ট অপরচুনিটিস ইন দ্য শপিং কমপ্লেক্স, চিলড্রেন টেন্ড টু ভিজিট দেয়ার ফ্রিকুয়েন্টলি। বাক্য কিন্তু হয়ে গেছে। এন্ড দে সামটাইমস মিস ক্লাসেস, তারা মাঝে মধ্যে কি করে, ক্লাস মিস করে। এই যে আমরা তো এখানে আলোচনা করছি, তাই তো এই যে আমরা মনে মনে যা ভাবছি তাই তো লিখতেছি। মনে মনে আমরা ভাবছিলাম না যে তারা ক্লাস মিস করে, এই যে টেবিল টেনিস খেলে, পুল খেলে, তারপরে অ্যাবসেন্স অফ ক্লাস, আন্ডার পারফরমেন্স, এই তো ওই কথাটাই তো আমরা এখানে ঘুরাই ফিরাই লিখতেছি। দেখেন এই যে আন্ডার পারফরমেন্স ইন দ্য ক্লাস, ক্লাসে যদি মিস করে তাহলে এজ এ রেজাল্ট কি হয়, এজ এ রেজাল্ট ফলশ্রুতিতে কি হচ্ছে,
they do not prepare themselves for their lesson, making poor performance in the class, which leads them to make unacceptable results. Unacceptable result যখন হয় তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। In future they do not get chance in university. আচ্ছা, তাদের ফিউচার নষ্ট হয়, এটা হলো মেইন বাক্যের কথা। আচ্ছা, আপনারা এই যে অ্যাজ এ রেজাল্ট লিখছি, আগেও তো এরকম 3 বাক্য লিখছিলাম। একটা আইডিয়া দিয়ে আমরা কয়টা বাক্য লিখি? 3টা বাক্য। এই দেখেন, ডিউ টু দিয়ে আমরা বলছি এন্টারটেইনমেন্ট অপরচুনিটি নেগেটিভ কথা। যে বাচ্চারা খেলাধুলা করে, যে সময় নষ্ট করে, হ্যাঁ, তারা হচ্ছে যে ক্লাস মিস করে, রেজাল্ট খারাপ করে, হ্যাঁ, এই কয়টা বাক্য এখানে? 3টা বাক্য। এই একটা বাক্য, কিন্তু এখানে আমি 2 বাক্য দিয়ে শেষ করছি। দেখেন, 2 বাক্য, এই পর্যন্ত 1 বাক্য। এই যে এন্ড দিয়ে আমি সুপার গ্লু মার দিছি, আবার সুপার গ্লু মার দিছি, দেখেন, এন্ড দে সামটাইমস মিস ক্লাসেস। এজ এ রেজাল্ট দিয়া, এই যে দেখেন, এজ এ রেজাল্ট দে ডু নট প্রিপেয়ার দেমসেলফ ফর লেসন। এই কমা দিয়া, এই যে এন্ড দে মেক পারফরম্যান্স, এন্ড দে মেক পোর পারফরম্যান্স, এটা যদি দিতাম তাহলে 5 আর 6 আসতো। কিন্তু কমা দিয়ে যদি কেউ আইএনজি মেরে দেয়, আইএনজি দিয়ে দেয়, তাহলে সেটা জিরাউন্ড হয়ে যাবে, সেটা বাক্যটা কি হয়ে যাবে? আবার 7 হয়ে যাবে। মেকিং পোর পারফরম্যান্স ইন দ্য ক্লাস, আবার হুইচ লিডস দেম টু মেক আনঅ্যাকসেপ্টেবল রেজাল্টস। আশা করি বুঝতে পারছেন। এটা বাক্যটা এখন থেকে এইভাবে শিখবেন, এরকম আইএনজি দিয়ে দিবেন। তাহলে এরকম বাক্য আমরা তৈরি করতে পারি না যে, আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেই, অন্য জায়গায় আমরা হোয়াইট বোর্ড শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে লিখি এরকম, ধরেন আমি যদি লিখি শ্রুতি Yes, sir. studied IELTS seriously. With Eureka IELTS, with Eureka IELTS pathway to success. মানে তাওহিদ স্যার, আচ্ছা, Shruti studied IELTS seriously with Eureka IELTS pathway to success, and বড় হাতের হয়ে গেলে তো হবে না, বাক্য কি বড় হাতের হলে হবে? and ensured good result বাক্য কি হয়েছে কিনা দেখেন। এটা কোন লেভেলের বাক্য? 6, রাইট? ওই যে এন্ড দিয়ে আমরা কি করছি? কম্পাউন্ড করলাম। হ্যাঁ স্যার। এরপর আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো কানাডার ভিসা পাইছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখবো জানেন? এখানে লিখবো রিসিভিং কানাডিয়ান ভিসা, রিসিভিং CEIVING, রিসিভিং স্টাডি পারমিট ইন কানাডা, স্টাডি পারমিট ইন কানাডা। ভাই কি চলে আসছেন? আমি এই তো আমার 5-10 মিনিট লাগবে। আপনি কি চলে আসছেন নাকি বের হচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে 10 মিনিটের মধ্যে আসেন, তাহলে আসতে দেরি আসেন, নো প্রবলেম। হ্যাঁ, জি জি জি, ওকে, শিওর। তা দেখেন, এই যে রিসিভিং স্টাডি পারমিট ইন কানাডা, এই তো হয়ে গেল। আচ্ছা, আমি যদি রিসিভিং কথাটা না লেখা যদি লিখি যে গেটিং, হবে না? GETT, গেটিং। আচ্ছা, এটা না লেখা লিখে এনশিওরিং, নিশ্চিত করছে, সে ভিসা নিশ্চিত করছে। হ্যাঁ, এনশিওরিং। আচ্ছা, এটা লেখার পরে আমি যদি এখানে লিখি যে and that leads to success, that which leads to success, এরকম লিখতে পারি আমরা। তো এটাই হলো 7 ম্যানের বাক্য। আপনারা বুঝতে পারছেন যে এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করলাম? এখানে আইএনজি দিলেই হয়ে গেল, 7 হয়ে গেল আইএনজি দিয়া। আচ্ছা, আমরা এবার তাহলে চলে যাচ্ছি, আমাদের এসেতে চলে যাচ্ছি, মূল এসেতে চলে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট अगेन। আইডিয়া, তারপর দেখেন, another serious issue is that it leads to debt. বাচ্চা, এই যে বাবা মা ডেপের দিকে যায় না, ডেপ মানে ঋণ। Debt because children create pressure on their parents to purchase their desired products and dresses which may be beyond their budget or capacity. আচ্ছা, আমি কি কোনো কঠিন কিছু লিখছি? জাস্ট ইজি সেন্টেন্স। কিন্তু দেখেন চালাকি বুদ্ধি হয়ে যায়, another serious issue is that
এইটাই হলো কমপ্লেক্সের খেলা। এই যে দ্যাট দিয়ে দিছি হয়ে গেল। ইট লিডস ড্যাপ টু, এই যে বিকজ দিয়ে দিছি, বিকজ দিলে কি হয় কমপ্লেক্স কস টাইপ। আমি কি গ্রামারের ক্লাসের বাইরে কোনো কিছু লিখছি এখানে? ওকে, থ্যাঙ্কস ফর মেসেঞ্জার মেসেজ দেওয়ার কারণে। আসলে কি ক্লাসটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন আইএলস কিচ্ছুই না, একদম পানির মতো সহজ। রাইটিং ইজ এ ইজি ওয়ান। আমি আমার কানাডাতে রেজাল্ট 86%। বিশ্বাস করবেন না, বাংলাদেশ হলে 86% আমি জীবনও পাইতাম না। কারণ কি জানেন, 86% রেজাল্ট পাইতে গেলে তো স্যারদেরও গ্রামার বুঝতে হবে। বাংলাদেশের যদি ইউনিভার্সিটির কথা বলি, ইউনিভার্সিটির যে মানে আমাদের যে ইভালুয়েশন সিস্টেমটা যেরকম, সেই সিস্টেমের সাথে বাংলাদেশের সাথে কানাডার সাথে মিলে না। সত্যি কথা এটা। আমাদের স্যাররাও তো আমাদেরই ছাত্র ছিল এক সময়, তাই না? তো আমরাই যদি স্যার হই তাহলে আমরা আর কি শিখবো? কানাডা থেকে ডিগ্রি নিয়ে তারপর টিচার হলে সে একটু স্মার্ট টিচার হয়, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, যারা বাংলাদেশে আমাদের যারা টিচার, যারা আমাদের ডিপার্টমেন্টের টিচার আছে, বিশেষ করে অনেকেই দেশের বাইরে থেকে ডিগ্রি নেওয়া, অনেক ভালো ভালো ডিগ্রি নেওয়া, কিন্তু কথা হলো সবাই তো আর একই স্ট্যান্ডার্ডের টিচার না। তো রেজাল্ট ভালো হয় কিভাবে? যে টিচার ভালো জানে, যার মন মানসিকতা বড়, সেই ভালো মার্ক দিতে পারে। যে ছোট মন মানসিকতার কৃপণ, নিজেই পাস ফেল নিয়ে টানাটানি করছে, নিজেরই তার ফার্স্ট ক্লাস আসছে, সুইটা আসছে, সে আরেকজনের ফার্স্ট ক্লাস দিবে না। তো 60%-এর উপর নাকি কোনো নাম্বার দিত না আগে, কলেজে তো দেয়ই না, ভার্সিটিতে তো দেয় 4-4 দেয়, 3.50 দেয়, 90 দেয়। আমার একজন স্টুডেন্ট আছে শাকিল, ও 94 পাইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সবাই তো মনে হয় চিনেন, মারিয়ারা চিনেন না সবাই? মারিয়ার ফ্রেন্ড 7 ইয়ার পাইছে, ও হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করে এখন। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে ক্রিয়েট প্রেসার অন দেয়ার প্যারেন্টস টু পারচেজ দেয়ার ডিজায়ার্ড প্রোডাক্টস, এটা নিয়ে বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। বাক্য শেষ। এর ফলে কি হয় যে কনসিকুয়েন্টলি, দেখেন প্রত্যেকটা বাক্যের না আইডিয়ার পরেই দিছি, দেন কনসিকুয়েন্টলি মানে হলো এজ এ রেজাল্ট। আর এটার মানেই হচ্ছে কিন্তু এজ এ কনসিকুয়েন্স। এই যে একই জিনিস, একটু ঘুরায় ফেরে আর কি। একটু ড্রেস মনে করেন মানুষের থাকে না, 10-12টা ড্রেস থাকে, এরকম আর কি, যে একই মানুষ কিন্তু তার অনেকগুলো ড্রেস থাকতে পারে। এই গ্রামারেরও এরকম, এগুলো অলংকারের মতো কাজ করে। তো কনসিকুয়েন্টলি প্যারেন্টস ফেল টু বাই দোজ, প্যারেন্ট কি করে, বাই করতে পারে না। and it leads to children disappointment as well as depression resulting, এই যে আরেকটা রেজাল্টিং এর বাক্য বুঝতে পারছেন, এই যে একটু উদাহরণ দিলাম যে শ্রুতির নাম দিয়া, সেই রকম বাক্য, resulting in drug addiction in the long run। তাহলে আমরা কি নেগেটিভ আলোচনা কি করতে পারছি অলরেডি? ডান, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন ইন কনক্লুশনে কখনোই বাড়তি ইনফরমেশন লেখা যাবে না। আপনার এসের 2টা প্যারাগ্রাফে যা লিখছেন ঠিক সেই ইনফরমেশনটাই আপনি এখানে দিবেন, বাড়তি কোনো কিছু লেখা যাবে না। তাহলে আমরা পড়ছিলাম কি, দেখেন ইন কনক্লুশন, শপিংটা বড় হাতের হয়ে গেছে, হবে না, ছোট হাতের হবে। শপিং ইজ সিগনিফিকেন্ট ফর মডার্ন লাইফ বিকজ ইট গিভস স্পেশাল চান্সেস টু লার্ন ইম্পর্টেন্ট লাইফ স্কিলস as well as কি করে, as well as it helps us get entertainment opportunities, but it leads to poor grades and financial problem. Poor grades in school, poor grades in, আচ্ছা বারবার কি আমরা আন্ডার পারফরম্যান্স লিখবো? পোর গ্রেডস মানেই তো রেজাল্ট খারাপ করা। আমরা কি বারবার যদি লিখি যে ইট উইল কাট এ ব্যাড ফিগার, ব্যাড রেজাল্ট বা আন্ডার পারফরম্যান্স লেখার দরকার নাই তো। পোর গ্রেডস, পোর জিপিএ, এটাই মিন করা হয়েছে। তাহলে উপরের যে বাক্যগুলো ছিল 2টা প্যারাগ্রাফে, যে একটা হচ্ছে ফাইনান্সিয়াল প্রবলেম আর একটা হচ্ছে পোর গ্রেডস, এটা হলো নেগেটিভ, এই যে পার্টের পরের অংশটুকু। আর আগের ছিল এন্টারটেইনমেন্ট অপরচুনিটিস আর হলো লাইফ স্কিল। তাহলে উপরের ইনফরমেশন গুলোই তো আমরা কপি পেস্ট করলাম, একটু থিমটাকে রেখে সেম রেখে আমরা কি করলাম, ওই কথাটাই আমরা আবার কি করলাম, একটু সামারাইজ করলাম, যে আমরা আলোচনার ভিতরে যা করছি সেটা ওইটার আলোচনা। আচ্ছা, তারপরে বলছে therefore parents should control the limit of shopping in order to achieve some skills which will be effective for their academic arena and corporate sectors as well. এই বাক্যটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলে 7 পয়েন্টের উপরে যাবে, আর না দিলে 7 পয়েন্টের নিচেও চলে আসতে পারে। দিলে ভালো, এটা জাস্ট একটা সামারি। আচ্ছা, এখন ওপিনিয়ন কি আমরা দিছিলাম? ওপিনিয়ন তো আমরা প্রথমেই বলে দিছিলাম পজিটিভ, তাহলে লাস্টটাও একটু হালকা ওপিনিয়ন দিতে হবে। ইন মাই লাস্টে দেখেন যে শপিং, দেখেন শপিং, এই যে শপিং ইজ সিগনিফিকেন্ট, তাহলে ইন স্পাইট অফ, এটা হবে এরকম যে despite of
despite poor grades and poor grades and financial problems, I believe that it has some it has কি বলো, it is beneficial for, আচ্ছা আমি এটা লিখেই দিই, despite, okay, দেখেন, in spite of লিখি, in spite of, in SPIT, in spite of poor grades in the school and financial problem, I believe that it is beneficial. It is বাক্যটা শুরু হবে এইভাবে। এটা আমি যদি চেঞ্জ করছি না, যে বলছিলাম না যে এটা অপিনিয়ন দিতে হবে, প্রথম তো আগে তো ডিসঅ্যাডভান্টেজ হিসেবে লিখছিলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ইন স্পাইট অফ পোর গ্রেডস এন্ড in the school and financial problem, I believe that it is, I believe that it is significant for modern life because it, okay, it's for children's life, right here, okay, children's children's life because it gives special chance to learn important life skill and it helps us এই তো হয়ে গেছে বাক্য। ক্লিয়ার? ওপিনিয়ন কি প্রকাশ পাইছে এখানে? খেয়াল করছেন আমার যে ওপিনিয়নটা, এটা কি প্রকাশ পাইছে কিনা? আমরা কি এটাও বলছি না যে পোর গ্রেডস পাওয়া সত্ত্বেও, ফাইনান্সিয়াল প্রবলেম পাওয়া সত্ত্বেও আমি বিশ্বাস করি যে এটা সিগনিফিক্যান্ট ফর চিলড্রেন বিকজ ইট গিভস স্পেশাল চান্সেস টু লার্ন ইম্পর্টেন্ট লাইফ স্কিলস as well as learn important life skills, and it also helps us to get entertainment opportunities. শেষ বাক্য হয়ে গেছে। তো এখন কথা হলো যে পুরা এসেটা কি বলে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে বোথ ভিউজের কথা বলতেছে না এখানে, পজিটিভ নেগেটিভ, অ্যাডভান্টেজের বেনিফিশিয়াল দিক আর হচ্ছে হার্মফুল দিকের প্রকাশ পাচ্ছে। তো শুরু থেকে দেখেন তিনটা বাক্য, 3 সেন্টেন্স, আর এখানে হলো 6 সেন্টেন্স, থার্ড প্যারাগ্রাফটাতে হলো 5 সেন্টেন্স, মানে 4 সেন্টেন্স, লাস্টে 2টা সেন্টেন্স, টোটাল সেন্টেন্স হচ্ছে 17টা, সবগুলো বাক্যই 7 ব্যান্ডের সিগন্যাল আছে। এটাই হলো 7 ব্যান্ডের এসে, বুঝছেন? তো যাই হোক, আমি আজকের ক্লাসটা এখানে মানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ক্লাসটা সবাই বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি, এটা আমাকে একটু ফিডব্যাক দেন। আপনারা বলেন যে হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট প্রপারলি using the ideas like this, all ideas I put here. So Yes, sir. আজকে এই পর্যন্তই। Thank you very much and Wonderful ideas for writing. okay, so do you want to say something, Saima Jaba? Did you understand? Enjoyed the class? Yes, sir. Okay, Riyazul, class কি clearly বুঝতেছো কিনা? জি স্যার, বুঝতেতে হয়। Okay, Shahinur will say yes. Okay, messages and I say, Mukaddam bhai, did you understand how to Yes. ideas and how to apply the sentence structures we learned in the previous classes? Is it Yes, sir. So আমরা next class-এ আমরা আরেকটা এসে নিয়ে আলোচনা করব। ডিসকাস বোথ ভিউজ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এখন এই ডিসকাস বোথ ভিউজ নিয়ে আমি রাতে আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো, এই রিলেটেড এসে, ঠিক আছে, আইডিয়াও দিয়ে রাখবো, আপনারা ট্রাই করবেন লেখার জন্য। আর একই নিয়মে প্র্যাকটিস করলে তখন এইগুলো মুখস্থ হয়ে যাবে। আর বাক্য বানানোর কৌশলগুলো তো দেখাই দিলাম। আর এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবেই। We will win. We will get the perfect score, required for IELTS. স্যার আমরা কি এই শিটের উপর লিখবো নাকি ইমেইলে পাঠাবো আগে আপনি এই জিনিসগুলো ওই যে, আচ্ছা, গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে এই যে ফাইলটা আমি সাবমিট করছি না আপনাদের কাছে, এই ফাইলের নিচে আপনারা আরো কিছু এই ধরনের এসে লিখবেন, ডিসকাস বোথ ভিউ, এই টাইপের এসে আছে, লিখবেন ডিসকাস বোথ ভিউ টাইপ এসে ইন IELTS, লিখলে আসবে। তখন ওইগুলো আপনারা পেস্ট করে রাখবেন। আপনারা এক একজন এক একটা এসে লিখবেন। আমি চেষ্টা করব আমি প্রশ্ন পেস্ট করার জন্য। আপনারা পারলে আপনারা প্রশ্ন ইন্টারনেট থেকে বের করে আমার যে আইডিয়াগুলো, এরকম করে আইডিয়া ইনপুট করে এইভাবে বাক্য তৈরি করে গ্রামার দেখায়া
আমরা রাইটিং ক্লাস করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। Thank you very much for joining the class. So as you know that it's the month, it's the era of COVID-19. So stay safe always. Be sanitized all the time. Thank you. See you on the other class. Bye. ওকে স্যার, আল্লাহ হাফেজ। Allah Hafiz. Thank you, sir. Assalamu alaikum. Walaikum Assalam.